গুড অ্যানেস্থেসিয়া। গুড অ্যানেস্থেসিয়া দেখা যাচ্ছে কি একটা ওপেন গ্লোব ইনজুরি আছে, আমি অ্যানেস্থেসিয়া পেরিভালভ অ্যানেস্থেসিয়া দিতে যাই মোটামুটি ফিট টেস্টে বের করে দিলাম। অনেক ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে। কিন্তু পেরিভালভ অ্যানেস্থেসিয়া চাইতে আমার জেনারেল অ্যানেস্থেসিয়া এই যে গুড। এবং জেনারেল অ্যানেস্থেসিয়া তাকে বলতে হবে যে এমন কিছু অ্যানেস্থেসিক ড্রাগ আছে যেগুলো দিলে পরে তার আইবলটাকে স্কুইজ করে, হ্যাঁ, কন্ট্রাকশন করে মাসে সেই 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 জায়গায় যাওয়া যাবে না। মাসে যেন কন্ট্রাকশন না করে সেই ব্যবস্থা নিয়ে করতে হবে। নতুন নতুন অনেক ড্রাগ বেরিয়েছে, অ্যানেস্থেসিয়া লোকেরা জানে। তার গুড অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে আমাকে আইটাকে এক্সপোজ করতে হবে, এবং এই এই এক্সপোজারের সময় কিন্তু মূলত দুর্ঘটনাটা ঘটে। পেরিভালভ দেওয়ার সময় একটা ঘটে, আর সেকেন্ড টাইম ঘটে হলো লিড, মানে আমরা এক্সপোজার যখন করি তখন। এই জন্য এক্সপোজারটা খুব বেশি কেয়ারফুল হইতে হবে, ভেরি কেয়ারফুল। নো আনডিউ প্রেসার ওভার দ্য গ্লোভ। এন্ড তার কারণ যদি একটু প্রেসার দেই তাহলে কি হবে, ওই সময় দেখা যাবে কি যে ভিতরের কন্টেন্ট গুলো বেরিয়ে চলে আসতেছে। হ্যাঁ, ভিতরের কন্টেন্ট যদি বেরিয়ে চলে আসে তাহলে সেটা রিপেয়ার করা খুব টাফ। বিশেষ করে ভিতরে যদি চলে আসে তাহলে ভাই আসতেই থাকে তো আসতেই থাকে, রিলিজ করা খুব টাফ। যাই তাদের কি করতে হবে, লিড স্পেকুলাম এন্ড ওয়্যার স্পেকুলাম এবং খুব সুন্দর করে অর্থাৎ গার্ডের স্পেকুলাম গুলো আছে সে সুন্দর করে লাগাইতে হবে। আরেকটা কাজ করা যায়, হায়দার তারা খুব পছন্দ করে লিড সুইচার দেওয়া। যাই হোক, আরো অনেকে পুরোনো যারা কেউ পছন্দ করে যে সেই লিড সুইচার দেওয়া। লুট সুইচার দিলে কি হয়, আপনি আরো দুইটা ইনজুরি করতেছেন, আরো দুইটা ইনজুরি করতেছেন, এবং দুই দিকে আপনি টাইনা ধরে রাখবেন অথবা কাউকে ধরাবেন। এই যে এটা ইউনিফর্ম প্রেসার কিন্তু হয় না। আপনি যখন ম্যানুভার করতে যাবেন দেখা যাবে সুইচার দিচ্ছেন, একবার ওটা ডিল করতেছেন, এবার টাইট দিচ্ছেন, এবার এটা ডিল করতেছেন, টাইট দিচ্ছেন। এই যে প্রবলেম গুলো এইটা কিন্তু খুব ঝামেলা করে। যাই হোক, এই লিড সুইচারটাও একটা অপশন, তবে যে একটা ওয়্যার প্রবলেম গুলো আছে সুন্দর করে সেটাও করতে পারেন। আর যদি লিড সুইচার দেন তাহলে এটা খুবই সাবধানে এটা ম্যানিপুলেট করতে হবে। এইভাবে এক্সপোজার অফ দ্য আইবল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেলাই দেওয়ার চাইতে এইটা হলো বেশি ইম্পর্টেন্ট। তারপর আমরা যদি যাই আরো কয়েকটা জিনিস কনসিডারেশন নিয়ে আসতে হবে। কনসিডারেশন সেটা এগুলোকে আমাকে চিন্তা করতে হবে যে কি টাইপের কর্নেল ইনজুরি হয়েছে। দিস ফুল থিকনেস সিম্পল বোন, নাকি কর্নিয়ার সাথে স্ক্লেরা ইনভলভ আছে, নাকি টিস্যু লস আছে, নাকি এটা জিগজ্যাগ আছে, নাকি এটা স্টিলেট উন্ড, একাধিক মাথা আছে, একাধিক ইনজুরি আর্ম আছে, আর হলো সেই সঙ্গে অ্যাসোসিয়েটেড টিস্যু ইনজুরি, ছোট আর কি কি ইনজুরি হচ্ছে সেই জিনিসগুলো। এই জিনিসগুলো মাথায় রেখে আপনাকে প্ল্যান করতে হবে। প্ল্যানিং ইজ এ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমরা তো প্ল্যান আগে থেকে করেছি, প্ল্যান করেছি, তারপরে কি করবো, আমরা ফাইনালি যখন ওটি টেবিলে যাবো তখন আমি আবার রিইভালুয়েট করবো তার পেশেন্টটা এক্সপোজার করার পরে। তখন আমি প্ল্যান করবো যে এটা আমি কিভাবে আগাবো, কি ধরনের রুলটা আছে, তার আমার প্ল্যানটা কি হবে, আমার প্রসেসটা কি হবে। তারপর আমরা যদি যাই সিম্পল ফুল থিকনেস ইনজুরি যদি থাকে, তাহলে আমরা কিন্তু একটা বলে আসছিলাম যে আমাদের চোখ হচ্ছে প্রোলেট শেপ, আমাদের কর্নিয়া হচ্ছে প্রোলেট শেপ। আমাকে প্রোলেট শেপের কাছাকাছি থাকতে হবে, স্ফেরিক্যাল কর্নিয়া না, প্রোলেট শেপ করতে হবে। যেভাবে যে কর্নিয়া যেরকম আছে আমার চোখের কর্নিয়া ঠিক সেইভাবে যেতে হবে। তার মানে কি, সেন্ট্রাল কর্নিয়া মোর কার্ভ দেন পেরিফেরাল কর্নিয়া, পেরিফেরাল কর্নিয়াটা একটু ফ্ল্যাটার বেশি। এখন এটা খুবই ইম্পর্টেন্ট, রসি হাইস টেকনিক। রসি হাইস টেকনিক এই টেকনিকটা খুবই ইম্পর্টেন্ট মেনে রাখা। নাহলে নর্মাল কর্নিয়াটা হচ্ছে আমার এরকম, এরকম একটা নর্মাল কর্নিয়া, আমার ইনজুরি হওয়ার পরে এরকম হয়ে গেছে, মানে আমাকে এই পর্যায়ে যাইতে হবে। কেমনে যাবো আমি, তাহলে কি করতে হবে আমাকে, আমরা জানি যে আমরা সুচারটা যত বড় দিব এবং যত টাইট করবো তত কর্নিয়াটা ফ্ল্যাট হবে। এই জন্য দেখা যাচ্ছে যে এই যে পেরিফেরাল সুচার গুলা এলা মোর ডিপার এবং মোর বড়, মোর লেন্থ বেশি বড়। তাহলে যে এই সেন্ট্রাল কর্নিয়া গুলো কিন্তু আস্তে আস্তে সেন্টারে এখানে জড়ো, আস্তে 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 সেন্টার কিন্তু ছোট। এবং ছোট হলে কি সুবিধা হবে, কি যে ছোট হলে কি টিস্যু মানে কর্নিয়ার ফ্ল্যাটিনিংটা কম হবে, বড় দিন বেড়ে কর্নিয়ার ফ্ল্যাটিনিংটা বেশি হবে। এই জন্য পেরিফেরিতে ফ্ল্যাট করবো আর সেন্ট্রালি আমরা কার্ভ রাখবো। এই জন্য দেখা যায় যতই সেন্ট্রালি যাচ্ছি তখন কিন্তু থিকনেসটাও কমে যাচ্ছে। যত বড় হবে পেরিফেরিতে থিকনেসটা বেশি থাকবে এবং যত সেন্ট্রালি লাগবে থিকনেসটা কম হবে। এতে দেখা যাবে কি সেন্ট্রাল কর্নিয়াটা মোর কার্ভ হবে দেন পেরিফেরাল কর্নিয়া। এই রসি হ্যান্ডস হাই সিম্পটম যদি আমরা মেইনটেইন করতে পারি তাহলে কর্নিয়াটা আমাকে মোটামুটি আগের শেপে রাখতে পারবো। নেক্সট যেটা সেটা হলো কর্নিওস্ক্লেরাল উন্ড। কর্নিয়াতে ইনজুরি আছে, উন্ড আবার আবার তোমার স্ক্লেরাতে উন্ড আছে।
এখন এইটা কিন্তু পরীক্ষা আমরা প্রায় জিজ্ঞেস করি এবং অনেকে ভুল উত্তর দেয়, জানা থাকা পদবিটা করে করতে যায়। কনসেপশনটা ভালো থাকতে হবে, কনসেপশনটা ভালো থাকতে হবে কেন যে যদি অ্যানাটমিক্যাল কথা যদি আমরা চিন্তা করি, সেটা হলো আমার কর্নে যদি ইনজুরি হয় সেখানে তো কর্নেটাই কাটবে, তার সাথে কিন্তু আইরিশটা অনেক দূরে থাকে, লেন্সটা আরো দূরে থাকে, তারপরে অ্যাকুয়াস থাকে। কিন্তু আমার যখন স্ক্লেরা কাটে তখন স্ক্লেরার সঙ্গে সঙ্গে লাগালাগি আছে আমার করয়েড, এবং সেই সাথেই কিন্তু আমার রেটিনাটা লাগানো আছে। একটা স্ট্রাকচার যদি ডিসরাপশন হয়ে যায় অন্য স্ট্রাকচার গুলো এফেক্টেড হয়, আর সবসময় তারা বের হওয়ার চেষ্টা করে। আর এই জন্য এই যে অ্যানাটমিক্যাল এন্ড ফিজিওলজিক্যাল যে ব্যাপারটা আছে এটা যদি মাথায় রাখি, তাহলে আমাকে এরকম ইনজুরি থাকলে প্রথমে আমাকে কোঅর্ডিনেটে ইনজুরি রিপেয়ার করতে হবে আগে, এবং তারপরে করতে হবে স্ক্লেরাল ইনজুরি। এখন কোঅর্ডিনেল ইনজুরিটা আমরা শুরু করব থেকে, এটা আমরা শুরু করব লিম্বাস থেকে। লিম্বাস ইজ দ্য প্রাইমারি ল্যান্ডমার্ক অফ প্রপার অ্যাপোজিশন অফ কোঅর্ডিনেল ইনজুরি। যদি লিম্বাসে ইনজুরি থাকে, স্ক্লেরোকর্নিয়াল ইনজুরি থাকে, লিম্বাস ইজ দ্য প্রাইমারি ল্যান্ডমার্ক। সেকেন্ডারি ল্যান্ডমার্ক কোনটা? সেকেন্ডারি ল্যান্ডমার্ক হলো যে এরকম যদি আমার যদি কর্নিয়াল এরকম যদি কার্ভ ইনজুরি থাকে, অথবা ইনজুরিতে ডিরেকশনাল কতগুলো চেঞ্জ থাকে, একাধিক ডিরেকশন যদি থাকে, তাহলে ডিরেকশনাল চেঞ্জ গুলো হচ্ছে আমার সেকেন্ডারি ল্যান্ডমার্ক। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? প্রথমে আমাকে এই যে লিম্বাসে আমাকে প্রথমে ইনজুরি পজিশনটা, প্রথম সূচকটা আমাকে লিম্বাসে দিতে হবে। তারপরে যে ডিরেকশনাল চেঞ্জ, এই ডিরেকশনটা দিতে হবে, এই ডিরেকশন একটা, তারপর আমাকে মাঝখানে দিতে হবে। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা এটাই বলো। নাউরিন বিনতে আনোয়ার আছে নাকি? জি স্যার, জি স্যার, ক্লিয়ার হয়েছে স্যার। জিনিসটা ক্লিয়ার হয়েছে তো? প্রাইমারি ল্যান্ডমার্ক হচ্ছে আমার লিম্বাস, সেকেন্ডারি ল্যান্ডমার্ক হচ্ছে কি ডিরেকশনাল চেঞ্জ হবে যে ইনজুরিগুলো সেগুলো করার পরে আমি পরে সেলাইগুলো দেব। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার। তারপরে এটা হওয়ার পরে যখন আমি কর্নিয়াল ইনজুরিটা ক্লিয়ার করলাম, তখন আমি স্ক্লেরাল ইনজুরিতে যাব। স্ক্লেরাল ইনজুরির একটা ব্যাপারটা হলো যে কথাটা আমি বললাম যে স্ক্লেরার সাথে কিন্তু আইরিস আমার করয়েড লেগে থাকে, তার নিচে রেটিনা থাকে। এই জন্য আমি যদি সবগুলো একবারে বের করে ফেলি, হ্যাঁ, তাহলে কি হবে? আমার করয়েড এবং রেটিনা সব বের হয়ে চলে আসবে। এই জন্য আমি তাকে কোনো রাস্তা দিব না, তাকে আমি সুযোগটা দিব না বের হতে। এই জন্য কি করবো? আমি একটা সেলাই দেওয়ার মতো যতটুকু জায়গা ততটুকু ক্লিন করে আমি ওইটা সেলাই দিব। তারপরে সেকেন্ড ওপেন করবো, যখন সেকেন্ড সেলাই দিতে যাবো তখন, তারপর সেকেন্ডটা সেলাই হয়ে গেলে আমি থার্ড সেলাই হয়ে যাবে, তখন ফোর্থটা যাবো। এইভাবে আস্তে আস্তে। তার মানে এখানে আমি এই জায়গাটা ক্লিন করে প্রথমে আমি লিপেস দিচ্ছি, তারপর আমি একটা ইনজুরি সেলাই দিলাম, তারপরটুকু আমি দেবে এটা পরে একটা আগাবো, ক্লিন করার পর আমি আবার খেয়াল রাখতে হবে এখানে যেন করয়েড এবং ভিটকে যেন কোনোভাবে স্ক্লেরাতে না থাকে, এটা কিন্তু দূর করতে হবে, ক্লিন করতে হবে। এভাবে আস্তে আস্তে যেতে হবে। এই জন্য বলা হচ্ছে এক্সপ্লোর এন্ড ক্লোজ। যতটুকু এক্সপ্লোর করবো ততটুকু ক্লোজ করবো, তারপর এক্সপ্লোর করবো, তারপর ক্লোজ করবো, এবং অ্যাজ ইউ গো তুমি যাবা আর কাজ করবো, কাজ করবো আর যাবা, এইভাবে। ঠিক আছে, এটা হয়ে গেল স্টিলেটন। এটা খুবই কঠিন জিনিস, এটাকে মেইনটেইন করা খুব টাফ। তবে দুইটা পদ্ধতি আছে, একটা হলো ব্রিজিং সুচার আর একটা হলো ইনার সুচার। ব্রিজিং সুচার হলো কি যে ডিরেকশনাল চেঞ্জ যেসব জায়গায় আছে সব জায়গায় আমি সেলাইটা দিব। প্রথমে মেইন জায়গাটা সেলাই দেবো, তারপর আস্তে আস্তে ডিরেকশনাল চেঞ্জ করতে থাকবো আস্তে আস্তে। আর এখানে ইনার সুচার যেটা বলছে সেটা হলো কি যে এরকম যদি স্টিলের সুচার থাকে, তাহলে আমি হাফ থিকনেস যেসব জায়গায় মানে এরকম যদি ইনজুরি থাকে, তাহলে যেসব জায়গায় ইনজুরি নাই সেসব জায়গায় আমরা হাফ থিকনেস কলেল ইনজুরি করবো। ইনজুরি করে হাফ থিকনেস ঢুকে 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 চারিদিকে পাস্টিং এর মতো একটা সুচার দেবো, এরকম সুচারতে পরাটা টাইট করে দেবো। এইটা হচ্ছে ইনার সুচার, মানে একটা পাস্টিং এর মতো, কিন্তু একটু ডিফারেন্ট। এটা হলো আমার স্টিলের উনার ক্ষেত্রে এই জিনিসটা, এটা খুব কঠিন। এটা তার মানে টিস্যু লজ। টিস্যু লজ যদি হয় তাহলে পাস্টিং সুচারে আগে যেটা বললাম আর কি, এখানে তো প্রত্যেকদিন যাওয়া দরকার নাই, চারিদিকে যায় সেলাই করে আমি একটা সেলাই দিয়ে দিতে হবে। তারপর টিস্যু অ্যাডহেসিভ গ্লু আমরা দিতে পারি। আর তার সেকেন্ড থার্ড যেটা হলো কেরাটোপ্লাস্টি। কেরাটোপ্লাস্টি বিভিন্ন ফরম্যাটে করতে পারে, মূলত হলো প্যাচ গ্রাফট হলো এর আইডিয়া, যেহেতু অল্প পরিমাণে থেকে প্যাচ গ্রাফট করা ভালো। যখন হিল হয়ে যাবে তখন আমি প্রাইমারি অপটিক্যাল কেরাটোপ্লাস্টি করবো। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই পর্যন্ত যা বললাম, এখানে কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার,
স্যার সুচার কি পরে করবেন স্যার, মানে কর্নিয়া কোনটা দিয়ে করব, স্ক্লেরা কোনটা দিয়ে করব স্যার? সুচারটা পরে, আচ্ছা সুচারটা use পরে। যেখানে যতটুকু বলছি এটুকু কোনো প্রবলেম আছে নাকি? যে প্রবলেম যদি না থাকে তাহলে আমরা আগাই। এখন যদি আমরা কর্নিয়াল ইনজুরি হলে সাধারণত আইরিস ইনভলভমেন্ট থাকে, অনেক সময় আইরিস বের হয়ে আসে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, এখন এটা খেয়াল করতে হবে যে আইরিসটা ভায়াবল না নন ভায়াবল, এটা তখন আমাকে ইয়ে করতে হবে। আর অনেক সময় ভায়াবল থাকলেও কিন্তু আমরা কেটে ফেলি। সেটা ইন্ডিকেশনটা গুলো কি? আমরা প্রথম কথা হলো নন ভায়াবল আইরিসের মধ্যে কি বুঝি? নন ভায়াবল আইরিস বুঝি যে আইরিসের যদি থিদারি হয়ে যায়, লেসারেটেড হয়ে যায় আইরিসটা, এক্সট্রিমলি লেসারেটেড থিদারি অ্যাপিয়ারেন্স হয়ে যায়, তাহলে ডিপিগমেন্টেশন হয়ে যদি যায় আর ফ্র্যাগমেন্টেশন যদি হয়ে যায়, সেটাকে আমরা বলবো যে নন ভায়াবল হয়ে গেছে। আর হলো যে যদি অসংখ্য ফরেন বডি যদি তোমার করে ওই আইরিসের উপর লেগে থাকে এবং যেটা পরবর্তীতে ঝামেলা করতে পারে, তাহলে সেটা তোমাকে এক্সারসাইজ করতে হবে। ভায়াবল আছে কিন্তু আপনি এক্সারসাইজ করতে হবে। তারপরে মোর দ্যান 24 আওয়ার যদি হয়, এখন মোর দ্যান 24 আওয়ার্স হলেই আমরা এই করি না, কিন্তু মোর দ্যান 24 আওয়ার্স হলে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ওখানে এপিথেলাইজেশন যদি হয়ে যায়, হ্যাঁ, আমাদের আইরিসের উপর দিয়ে কর্নিয়ার এপিথেলিয়ামটা এপিথেলাইজেশন হয়ে যায়, এপিথেলাইজেশন হয়ে যায়, সেটা কিন্তু টোটালি কিওর করতে হবে। একটা দুটো এপিথেলিয়াম থাকলে পরবর্তীতে সিস্টেজের পরে ঝামেলা করবে। এই জন্য সুন্দর করে এটা ক্লিন করতে হবে। যদি ক্লিন করতে না পারো তাহলে আইরিস তুমি কেটে দিবে। আর হলো আরেকটা কথা বললাম যে সারফেস এপিথেলিয়াইজেশন, সারফেস এপিথেলিয়াইজেশন হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা এক্সারসাইজ করতে পারি, অথবা খুব সুন্দর করে ক্লিন করতে হবে যে কোনো ভাবে যেন এপিথেলিয়াম না থাকে। আচ্ছা, এখন আমরা কিভাবে আইরিস রিপোজিশন করব যদি আমরা করতে চাই? দুইটা পদ্ধতি, একটা হলো মেডিকেল, একটা হলো মেকানিক্যাল, সেটা হলো মেকানিক্যাল সার্জিক্যাল, আর একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল, মেডিসিন দিয়ে আর একটা হলো এটা, আর একটা হচ্ছে দুটো কম্বিনেশন। এখন যদি তোমার আইরিস ইনজুরি হয়েছে, কর্নিয়াল ইনজুরি হয়েছে এবং এটা আইরিসটা বের হয়েছে সেন্টার পার্ট দিয়ে, মানে সেন্টার অফ দ্য কর্নিয়া দিয়ে, যদি মনে করো যে এইখান থেকে আইরিসটা বের হয়ে আছে এখানে, তাহলে আমি কি করব? মাইন্ডেটিক দিব। যদি ডাইলেট করি তাহলে এখান থেকে ছুটে যাবে। আর যদি দেখি পেরিফেরিতে তার এই জায়গাটা হচ্ছে, তাহলে আমি মিউটেক্স দিব। মিউটেক্স যদি পিপল কনসিস্ট করবে তাহলে এটা ছুটে যাবে, ছুটে গেলে চলে আসবে। এটা একটা প্রসেস। সেকেন্ড যেটা মেকানিক্যাল, মেকানিক্যাল আবার দুইটা আছে, একটা হলো পুলিং আর হলো পুশিং। পুশিং পুলিং করা মানে সুইপ করে যদি দিতে পারি তাহলে সেটা হলো ভালো, বেটার। পুশিং মানে এরকম বেলুনের মতো আর কি, একটা বেলুনের ফুটা বেরিয়েছে, যে তুমি যতই ঢুকা দাও আবার বেরিয়ে চলে আসবে। এই জন্য কি হবে, পুশিং করলে হবে না, পুলিং করে ওখান থেকে সরাই দিতে হবে, ঠিক জায়গায় নিয়ে যেতে হবে। সবচেয়ে ভালো হচ্ছে কম্বিনেশন, আমি এই পুলিং ও করবো, সাথে আমি ফার্মাকোলজিক্যাল যে ম্যান্ডেটরি, মানে আমাদের যদি ম্যান্ডেটরি দেওয়া লাগে তাহলে ম্যান্ডেটরি দেবো, মিউটিক দেওয়া হলে মিউটিক দেবো। তবে আমরা মিউটিক্স সাথে আমরা অ্যাভয়েড করি, তার কারণ হলো মিউটিক্সটা সে ইউভাইটিসটা ইনভাইট করে, যার জন্য মিউটিক্স আমরা সাধারণত দিতে চাই। এই হলো তোমার। এখন হলো সুচার ম্যাটেরিয়ালস। সুচার ম্যাটেরিয়ালস এর ব্যাপারটা হলো যে আমরা অ্যাকচুয়ালি আমাদের কর্নিয়াল ইনজুরি রিপেয়ার করি, সেখানে কোন কোন ম্যাটেরিয়ালস কোথায় ভালো হয় সেটা কথা হলো যে আমরা কর্নিয়া যদি হয় তাহলে মনোফিলামেন্ট নাইলন ইজ দ্য বেটার। মনোফিলামেন্ট নাইলন যেটা টিস্যু ইরিটেশন করে না, টেনসিল স্ট্রেংথ ভালো, বায়োডিগ্রেডেবল, সহজে বায়োডিগ্রেডেশন হয়, লম্বা সময় ধরে থাকে। কারণ 10 অথবা 11 হচ্ছে আইডিয়া। 10 দিয়ে সাধারণত আমরা করি, 11 দিয়ে করা যায়। আর স্ক্লেরা হলো বিগ রিলিজ আইডিয়া, তারপর পলিপ্রোপাইলিন দিয়ে আমরা করতে পারি। 80টা হলো ভালো, 80 বিগ আমরা পলিপ্রোপাইলিন। আর আইরিশ হলো পলিপ্রোপাইলিন। হ্যাঁ, পলিপ্রোপাইলিনটা হলো কি যে আমরা যদি মনোফিলামেন্ট নাইলনটা দেই, নাইলনটা মোর ডিগ্রেডেবল ইন এন্টিরিয়র চেম্বার অ্যাক্রস ধ্বংস হয়ে যাবে। এর পলিপ্রোপাইলিনটা লম্বা সময় ধরে থাকে। এই যে পলিপ্রোপাইলিন, 10 পলিপ্রোপাইলিন, 9 পলিপ্রোপাইলিন ইউজ করা যায়, 10টা বেশি ভালো। আর কনজাংটিভাতে আমরা যদি ভিট্রিন দিতে পারি অথবা সেলফ দিতে পারি, সেই গাছ ভিট্রিন এটা চেম্বার ইউজ করতে 80 এই হচ্ছে সুচার ম্যাটেরিয়ালস। তাহলে সুচারিং প্রিন্সিপালটা খুব ভালো করে মনে রাখতে হবে যে এটা হলো পারপেন্ডিকুলার টু দি ল্যাসারেশন এবং ইকুয়াল ইন বোথ সাইডস, ইকুয়াল ইন ডেপথ এন্ড ইকুয়াল ইন ডিসটেন্স, লেন্থ, সব ইকুয়াল হইতে হবে। ইকুয়াল যদি না হয়
তাহলে ওভার রাইডিং হতে হতে হবে অথবা টিস্যু কম্প্রেশন বেশি হবে, বিভিন্ন ঝামেলা হবে, অ্যাপোজিশন ভালো হবে না, হিলিং ভালো হবে না। তাহলে আমার কি হবে? প্রথম কথা হলো পারপেন্ডিকুলার টু দ্য সুসাইড, দিস ইজ দ্য রাইট, দিস ইজ রং, দিস ইজ দ্য রাইট। 90% ডেপথ হলে ভালো, ইকুয়াল ডেপথ এন্ড লেন্থ, ইকুয়াল লেন্থ অন ইচ সাইড। তারপর আমরা সুসারিং প্রিন্সিপাল, আমরা বাইটটা তুললাম, তাহলে সুসারটা কেমনে করব? 2:1:1 আর 3:1:1। 2:1:1 যদি আমরা করি তাহলে নটটা লেস সিকিউর বাট মোর ইজি টু বারিট। আমরা বারিট করতে খুব সহজে বারি করতে পারবো যদি আমরা নটটা দুইটা দিই। আর নটটা যদি তিনটা দেই তাহলে মোর সিকিউর অফ দ্য সুচার বাট ডিফিকাল্ট টু বারি। তার কারণ হলো কি যে এখানে দুইটা নট দিলে পরে চিকন থাকে, তিনটা নট দিলে মোটা বেশি হয়ে যায়, এটা যুক্ত চায় না সহজে। এই জন্য 2:1:1, যারা এক্সপার্ট তারা 2:1:1 করতে পারেন, আর যারা না তারা 3:1:1 করবেন। চারটি জিনিস হলো কি যে ইট ইজ ফরজ বারিং অফ দ্য নট, নটটা অবশ্যই বারি করতে, বারি না করলে পরে তো ইনফেকশন হয়ে যাবে, বাইরে থাকলে পরে ইনফেকশন হয়ে যাবে, ইরিটেশন হবে, অনেক ঝামেলা করবে। এই জন্য এটা নট দেওয়াটা যারা ইম্পর্টেন্ট, এটা বারি করাটা আরো বেশি ইম্পর্টেন্ট, বারিট করতে হবে। তারপর এন্টিরিয়র চেম্বার ফরমেশন। এন্টিরিয়র চেম্বার ফরমেশন হলো ব্যালেন্স সল্ট সলিউশন ইজ আইডিয়াল। যদি কোনো কারণে ব্যালেন্স সল্ট দিয়ে করতে না পারেন, ব্যালেন্স সল্ট সলিউশন দিয়ে, তাহলে আপনি এয়ার দিয়ে করবেন। এয়ার দিয়ে যদি করতে না পারেন তাহলে জেল দিয়ে করবেন। আরেকটা জিনিস হলো কি যে অলওয়েজ form the anterior chamber by a separate wood, not the primary wood. Always use separate ferrocyanthus wood to form the anterior chamber. এই হচ্ছে তারপর আমরা যদি যাই যে অ্যাকচুয়ালি আমরা যদি করেন ইঞ্জুরি বেসিক স্টেপস গুলো কি, প্রথমে ইভালুয়েট করে প্ল্যানিং করলেন, সেটা আমরা যাচ্ছি না। স্টেপস গুলো হচ্ছে অ্যানাস্থেসিয়া, তারপর এক্সপোজার অফ দ্য আইবল, exploration of the wound, toileting of the wound, reposition of the iris, neck, closure of the wound, formation of the anterior chamber, and some conjunctival injection steroid antibiotic. This is the steps of corneal injury repair. আচ্ছা, আমাদের মনে হয় কি যে আমরা প্রায় শেষ পর্যায়ে, এখানে কোনো কারো প্রশ্ন আছে কিনা? স্যার আসসালামু আলাইকুম। স্যার স্যার লিম্বাসে কি স্যার 10-0 দিয়ে শুরু করব স্যার? জি ইয়েস, তবে অনেক সময় দেখা যায় কি অনেক বড় ইনজুরি, সেখানে আপনি বিক্রি দিয়ে শুরু করতে পারেন, কিন্তু পরে কিন্তু এটা রিপ্লেস করে দিতে হবে। স্যার পরে রিপ্লেসটা স্যার কি রকম, মানে এটাই স্যার আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, কারণ অনেক সময় স্যার একটু বড় সাইজের যদি স্ক্লেরাল ইনজুরি থাকে, সেই ক্ষেত্রে স্যার আমি যখন লিম্বাসি স্টার্ট প্রথমটা দেই, ফার্স্টে অ্যাপোজিশন করতে গেলে স্যার ওইটা 10-0 নাইলন অনেক সময় হয় না স্যার, সেই ক্ষেত্রে আমরা বিক্রিল দিয়ে দিই স্যার, পরে হচ্ছে এটা রিপ্লেস কিভাবে করব স্যার? রিপ্লেস মানে কি অন্যান্য জায়গায় রিপেয়ার হয়ে গেলে পরে তখন এটা কেটে আপনি সবার শেষে কেটে আবার এখানে আবার 10-0 দিয়ে দিব স্যার। ঠিক আছে। আর কোনো প্রশ্ন? আমরা আগাই তাহলে পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট। হ্যাঁ, এই যে আরেকটা জি বলো স্যার, হচ্ছে ওই যে বাড়ির একটা ইস্যু স্যার, একটা প্রবলেম আমরা প্র্যাকটিক্যালি ফেস করি অনেক ক্ষেত্রে স্যার, যদি হচ্ছে কর্নিয়াটা 24 আওয়ার পরে আসে, সেক্ষেত্রে দেখা যায় স্যার আমরা যখন পার অপারেটিভলি এক্সপ্লোর করার পরে দেখা যায় যে ওন মার্জিন গুলো আনহেলদি থাকে স্যার, মানে মার্জিন গুলো স্যার প্রপার অ্যালাইন হয় না। সেক্ষেত্রে আমি যখন সেন্টার অফ দ্য কর্নিয়াতে স্যার তো ছোট ছোট স্টিচ বলেন স্যার, যাতে হচ্ছে অ্যাস্টিগমাটিজমটা কম হয়, সেক্ষেত্রে স্যার যদি আমি ছোট স্টিচ তুলতে যাই, সেক্ষেত্রে কর্নিয়াটা ছিঁড়ে যায় স্যার অনেক সময়। তো আমরা বাধ্য হয়ে বড় স্টিচ, অত ছোট তোলা যাবে না, যদি ছিঁড়ে যাবে স্যার বাধ্য হয়ে বড় স্টিচ তুলি। তো প্রবলেম যেটা হয় বাড়ি করার সময় স্যার, অনেক সময় প্রপার বাড়িটা হতে চায় না, কারণ যেহেতু স্যার টিস্যু লস থাকে স্যার, সেক্ষেত্রে আমরা অনেক সময় বিসিএল একটা আমরা দেই স্যার। তো এটা কি স্যার ঠিক না? এটা ঠিক না স্যার। এটা কোনো ভাবে ঠিক না স্যার সেক্ষেত্রে কি করব স্যার? কারণ হচ্ছে যতবারই বাড়ি করতে যায় নিচে অংশ দেখা যায় টিস্যুর উপর থেকে কিছুটা অংশ বের হয়ে থাকে স্যার। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এর জন্য তোমাকে অনেকগুলো রিপেয়ার করতে হবে এবং টেকনিকগুলো শিখতে হবে, টেকনিকগুলো শিখতে হবে যে কি করলে তুমি বারিট করতে পারবা। হ্যাঁ, ঠিক আছে। তার পোস্ট অপারেটিভ এই ম্যানেজমেন্ট, এইটা অনেক জায়গায় আমরা ভুল করি এত ভুল করি যে যেটা আমাদের জন্য মাঝে আমরা লজ্জায় পড়ে যাই। আমাদের কাছে আসে মাঝে ফোন করে যায়, স্যার আপনার এই যে দিছেন এটা কি লেখছে,
হ্যাঁ, মাঝে তো ফোন করে আমারে যে কি স্যার আপনার তো এই যে আপনার সিগনেচার করে আপনার আপনার ঘুরতেছিল কলিন ইঞ্জুরি রিপেয়ার এলে তো এইটাই লিখছে। তো যাই হোক এগুলো আমি বলে যে এটা তো লিখছে দেখতে পারি নাই তো এটা ঠিক করে নিন। যাই হোক এই জিনিসগুলো করা যাবে না। হ্যাঁ, আইডিয়াল একটা জিনিস থাকতে হবে, যেমন আমরা একটা অ্যান্টিবায়োটিক দিই তাই না, পোস্ট অপারেটিভ। পোস্ট অপারেটিভ পিরিয়ডে কিন্তু আমরা সাবকনজেন্টিভ দেই না, এই জিনিসটা লেখা ঠিক হয় না এখানে। টপিক্যাল অ্যান্টিবায়োটিক আমরা দেই, টপিক্যাল আমরা টপিক্যাল দেই, এবং আর্টিস্ট বলি যে যখন আমি ইনজুরি রিপেয়ার করি, ফুল থিকনেস কর্নিয়াল ইনজুরি হয় তখন কিন্তু আমি সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দেই। ঠিক আছে, যদি ফুল থিকনেস না হয় তাহলে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক না দিলেও চলবে, কিন্তু ফুল থিকনেস হলে তোমাকে অ্যান্টিবায়োটিক দিতেই হবে যদি রিপেয়ার করি। হ্যাঁ, আর টপিক্যাল তো দেওয়াই লাগবে। স্টেরয়েড, স্টেরয়েড হলে রেশনাল হইতে হবে। একটা পেশেন্টের ফাঙ্গাল ইনফেকশন হয়ে যাচ্ছে, তুমি স্টেরয়েড দিতেছে হবে না। ঠিক আছে, এখানে তোমার রেশনাল হইতে হবে যে আমি স্টেরয়েড কতটা দেব, কি পরিমাণে দিব। আর এটা আমরা ওরাল স্টেরয়েড দেব কি দেব না, ডিপেন্ডস আপন দা সিভিয়ারিটি আর কন্ট্রোল অফ ইন্ট্রাকুলার প্রেসার, প্রমোটরি এপিথেলাইজেশন। একটা জিনিস আমি ভালো করে বলি যে অনেকে দেখা যায় কি যে 2 ঘন্টা পর পর অ্যান্টিবায়োটিক দিচ্ছে, 2 ঘন্টা পর পর আর্টিফিশিয়াল টিয়ার দিচ্ছে, আবার 1 ঘন্টা পর পর এগুলো দিচ্ছে। এগুলো দেওয়ার কোনো যুক্তি নাই। তার কারণ হলো কি যে আমরা এই যে এই পেশেন্টটা রিপেয়ার করছি তার কিন্তু ইনফেকশন হয় নাই, আমরা কিন্তু ইনফেকশন প্রিভেনশন করার জন্য দিচ্ছি। এই জন্য 6 ঘন্টার মানে দিনে 6 বার, 4 ঘন্টার বেশি এটা দেওয়ার কোনো দরকার নেই। সর্বোচ্চ 6 বার আমরা দিব প্রোফাইলেক্টরি যদি হয়। আর তারপর আর্টিফিশিয়াল টিয়ার, আর্টিফিশিয়াল টিয়ার 2 ঘন্টা পর দেওয়ার কোনো দরকার নেই, আপনি দিনে 6 বার দেন। আর 2 ঘন্টা পর দিলে কি হবে, টক্সিসিটি ডেভেলপ করবে। আর হিলিং এর চাইতে যে ড্রাগ টক্সিসিটির কারণে আর হিলিংটা ডিলেট হবে, এই জন্য এত বেশি দেওয়ার দরকার নাই। আর স্টেরয়েড, স্টেরয়েড তো এই ধরনের ইনজুরি ক্ষেত্রে যদি খুব বেশি ভিউগারাস ইনফ্লামেশন না থাকে তাহলে নট মোর দ্যান 6 টাইম, 4 বার 5 বার দিলেই যথেষ্ট। এই যে আমরা দেখতেছি যে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। হ্যাঁ, 1 ঘন্টা পর পর, আধা ঘন্টা পর পর, 2 ঘন্টা পর পর অনেক দিন দেওয়া হচ্ছে। এগুলো ইথিক্যাল না, বরঞ্চ এগুলোকে ভাইরাল টক্সিক ইফেক্ট করে। ঠিক আছে, আমরা চাই সুসার রিমুভাল একটা ইম্পর্টেন্ট জিনিস। এই সুসার রিমুভালটা কখন করব আমরা, যদি অ্যাডাল্ট হয় 3 মান্থস অনওয়ার্ড, যদি চাইল্ড হয় 3 মাসের আগে, আর যদি ইনফ্যান্ট হয় উইদিন 3 উইকস। এটা কিন্তু একদম এই যে লেখছি এটাই বলতে হবে, নট নেসেসারিলি। তবে আমি বলবো অ্যাডাল্ট যদি হয় তাহলে আমরা 3 মাস অথবা অনওয়ার্ডস, আর যদি বাচ্চাদের হয় বিফোর 3 মান্থস, আর যদি ইনফ্যান্ট হয় 1 বছরের নিচে যদি হয় তাহলে কয়েক সপ্তাহের মধ্যে। তার কারণ হলো বাচ্চাদের হিলিং খুব বেশি সহজ হয় না। তারপরে একটা যে আর্লি সুসার কাউন্ট রিমুভ করবো, ঘটনা হলো কি আর্লি সুসার রিমুভ করার সঙ্গে একটা রিপ্লেসমেন্টের ব্যাপার থাকে। যদি হিলিং হয়ে যায় আমরা রিলিভ এবার তুলে দেব, কোনো কথা নেই। যদি হিলিং না হয়ে যায় তাহলে সুসার আবার দিতে হবে, তাহলে এসি ফার্ম করতে হবে। তারপর লুজ সুসার যদি হয়, সুসার অ্যাবসেন্ট যদি হয়, কর্নিয়াল আলসার যদি হয়, ভাস্কুলারাইজেশন, ভাস্কুলারাইজেশন ইজ এ সাইন অফ হিলিং। তার মানে ভাস্কুলারাইজেশন যদি হয়ে যায় তার ধরে নিবে যে হিল হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে আমরা যাই, আমাদের সময় শেষ। এখন কথা হলো কি যে এখন স্যার ফারজানা স্যার শিমুকে বলবো যদি না পারেন তাহলে কিছু করবেন না, যদি পারেন তাহলে শুধু করবেন। ঠিক আছে, এখন যদি বলবেন তাহলে শিখবো কেমনে, শিখতে হলে এই জন্য এটা সবসময় সুপারভাইজ ট্রেনিং লাগে। এই জন্য সিনিয়র কাউকে থাকার কথা, সিনিয়র কেউ থাকার কথা। কোনো জায়গায় যদি আপনি না পারেন তাহলে সেটা টেক ওভার করার কথা। কিন্তু এখন আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে ইনজুরি রিপেয়ার করতে হলে পরে কোনো ঝামেলা হলে পরে আব্দুল কাদেরকে ডাকে কাদের করে দেওয়ার জন্য। দিস ইজ নট ইথিক্যাল, ইথিক্যাল না, দিস ইজ নট দ্য আইডিয়াল। এটা হওয়ার কথা না। আইডিয়াল হওয়ার কথা ছিল এভরি পারসন মাস্ট বি মাস্টার ইন কর্নিয়াল ইনজুরি রিপেয়ার। ইনজুরি রিপেয়ার জন্য অকুলোপ্লাস্টিতে গেলে যে কর্নিয়া পাঠাইতে হবে নট নেসেসারি, অকুলোপ্লাস্টিক লোককেই কর্নিয়াল ইনজুরি রিপেয়ার করতে হবে, রেটিনাল লোককেই কর্নিয়াল ইনজুরি রিপেয়ার করতে হবে। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল রুলস। আচ্ছা, এটা হলো বেসিক জিনিস, এটা সবাইকে এটা জানতে হবে। আচ্ছা, এখন হলো কি প্রিভেনশন। তার কথা হলো কি যে আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আর শুধু এটা কিউরের জন্য না, আমরা তো কর্নিয়াল ইনজুরি হলে সেটা আমরা কিউর করতে পারি না, আমরা কিউরের কাছাকাছি যেতে পারি। হ্যাঁ, তার জন্য প্রিভেনশন ইজ বেটার। বেটার মানে কি যে আমরা যে ইনজুরিগুলো পাচ্ছি, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট ইনজুরি বাদ দিয়ে যদি আমরা বলি যে ইন্ডাস্ট্রিয়াল ইনজুরি ম্যাক্সিমাম কিন্তু তারা প্রোটেক্টিভ মেজার নেয় না, যার জন্য ইনজুরিটা হচ্ছে। এই জন্য প্রোটেক্টিভ মেজারটা নিতে হবে, পরিবেশ সৃষ্টি করতে হবে। আমরা সব শেষে যেটা বলতে চাই যে ভিজুয়াল রিহ্যাবিলিটেশন is a part of management, important part of management of corneal injury repair. That is, যখন হিল হয়ে যাবে তখন আমরা কি করব, প্রথমে স্টার্ট করব স্পেকটিক। এমনি যদি ভালো থাকে তাহলে কোনো সমস্যা নাই। সেকেন্ডে কি হবে, স্পেকটিক্যাল লেন্স। থার্ড অপশন হচ্ছে আরজিবি কন্টাক্ট লেন্স। তারপর যদি না হয় অ্যাস্টিগম্যাটিক কেরাটোটমি। তারপর যদি না হয় লেজার সার্জারি।
এবং তারপরও যদি করতে না পারি তাহলে কেরাটোপ্লাস্টি, আলটিমেট ইজ কেরাটোপ্লাস্টি। এইটা দিস ইজ দা স্টেপ বাই স্টেপ। তাহলে প্রথম হলো স্পেকটিক্যাল লেন্স, সেকেন্ড আরজিবি কন্টাক্ট লেন্স, থার্ড এস্টিমেটিক কেরাটোটমি, ফোর্থ লেজার সার্জারি। লেজার সার্জারি বলতে আমরা বলি লেসিক, তারপরে তোমার হলো যে পিটিকে এইসব জিনিসগুলো, আর হলো তারপর হচ্ছে আলটিমেটলি কেরাটোপ্লাস্টি, অপটিক্যাল কেরাটোপ্লাস্টি। শেষ যদি করতে চাই সব সর্বশেষ, শারমিন সুমিকে ভালো করে জানতে হবে সীমাকে যে নো অ্যাবসলিউট প্রুভেন রেসিপি। আমি যা বললাম দিস ইজ নট দা শেষ কথা, এটা ইট ইজ নট দা ফাইনাল কথা। এটা হলো কি তোমাকে টাইম টু টাইম, কেস টু কেস এবং একটা কেসের মধ্যে তোমার ভেরিয়েবল করতে ভেরিয়েশন থাকতে পারে তোমার ইনজুরি রিপেয়ারের ক্ষেত্রে। এই জন্য বলা হচ্ছে যে অপথলমোলজিস্ট মাস্ট বি এ ট্রমা এক্সপার্ট। সমস্ত অপথলমোলজিস্টকে ট্রমা এক্সপার্ট হতে হবে। এই যে এনআইতে যে সমস্যা ফিল করি মাঝে মাঝে আমার কাছে নিয়ে আসে, আমি খুব আমার তো অনেক কাজ থাকে, আমি তো সবসময় যেতে পারি না, হ্যাঁ যেতে পারি না। আবার অনেকে লজ্জা করে আসেও না। যা হোক এগুলো ব্যাপার না, ব্যাপারটা হলো কি যে প্রত্যেককেই আপনার কলের ইনজুরি রিপেয়ার শিখতে হবে। তারপরে ভিট্রিও রেটিনা সার্জারি সবার শেখার দরকার নাই, কেরাটোপ্লাস্টি সবার শেখার দরকার নাই, ক্যাটারাক্ট সবার না শিখলেও অসুবিধা নাই, কিন্তু শিখতে পারলে ভালো। তোমার কি বলে অকুলোপ্লাস্টি সব সার্জারি সবার শেখার দরকার নেই, কিন্তু এই যে ইনজুরি রিপেয়ার সবাইকে শিখতে হবে, ক্যাটারাক্ট সবাইকে শিখতে হবে। যাই হোক আমাদের সর্বশেষ যে বক্তব্য সেটা যে আমাদের অ্যাটিটিউড মাস্ট বি পজিটিভ। আমি যে কথা বললাম আমার এনআইতে আমার এই টিশার্ট গুলো নাই, আমরা যদি পজিটিভ অ্যাটিটিউড থাকতো তাহলে আমার এনআইতে থাকতোই না। তারপর রেফারাল, রেশনালি রেফার করতে হবে। রেফারে আমি প্রথমে একটা এক্সাম্পল দিছি যে আপনি থানা লেভেল থেকে জেলাতে পাঠালেন, জেলাতে বিভাগে পাঠালেন, বিভাগের থেকে মেডিকেল কলেজে পাঠালেন, তারপর এনআইতে আসলো। নট দিস প্রেসাইজ। আপনাকে রেফার করতে হবে একটা নির্দিষ্ট জায়গায়, পেশেন্ট যেন হ্যারাসমেন্ট না হয়, ডিলে যেন না হয়। তার মানে যেখানে টারশিয়ারি সেন্টার আছে, যেখানে রিপেয়ার করার সিস্টেম আছে, শুধু সেখানে পাঠাইতে হবে। আর ওটি ফ্যাসিলিটি ওয়েল ইকুইপড। এখন হলো যে খারাপ জিনিসটা ভালো জিনিসটা চিকিৎসা করতে হবে। আমরা সব ক্যাটারেক্টের জন্য সবসময় ভালো জিনিসগুলো রেখে দিই, তাও তো না। ইনজুরি রিপেয়ারের সবচেয়ে খারাপ জিনিস এইখানে সাথে ভালো ইনস্ট্রুমেন্ট লাগবে। অ্যানেস্থেসিয়া, অ্যাডেকুয়েট অ্যানেস্থেসিয়া থাকতে হবে, সার্জন মাস্ট বি ট্রমা এক্সপার্ট, কাউন্সিলর থাকতে হবে, এবং ফিউচার প্ল্যানের জন্য আপনাকে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার করতে হবে, ফিনান্স ইজ এ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমরা যত কিছুই করি এই ইনজুরি ক্ষেত্রে আমরা কিন্তু কোনো কিছুই চেষ্টা করি না। ইনজুরি করে ফেলো, একটা সেলাই দাও, আসছে সেলাই দাও। আমি বলি মাঝে মাঝে বিরক্ত হয়ে, কি করবো সেলাই দিয়ে দাও, আর কি করার আছে তোমাদের। এই আর কি। যাই হোক এই অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে, অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হলে পুরো সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে আমার। এই আর কি। তো আমার মনে হয় যে এখানে আমরা থামি আজকে। সবাইকে ধন্যবাদ আমার ক্লাসে থাকার জন্য। যদি কোনো প্রশ্ন থাকে সংক্ষেপে আমরা 2-3টা প্রশ্ন নিতে পারি। থ্যাংক ইউ স্যার। আপনার পরবর্তী ক্লাস স্যার 17 তারিখে, 17 তারিখ শনিবার।